হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে ম্যাথ পিওকে প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 9 মে 2026 শিফট 1। চলো আমরা আজকের কোশ্চেনটা সলভ করি। তো আজকে আমাদের প্রথমে সরলটা সলভ করব। তো আমরা একদিক থেকে করি, এটা প্রথমে আমরা বিয়োগটা করে নিই, ঠিক আছে। 11 থেকে 8 বাদ হচ্ছে 3, 8 থেকে 3 বাদ 5, অর্থাৎ 91 থেকে 38 বাদ দিলে হচ্ছে 53। যোগ চিহ্ন দিয়ে দেব, তারপর এটা গুণ করে নেব, 27 2 54, ঠিক আছে। যোগ 16 যোগ এটা যদি আমরা ভাগ করি তো হবে 22 বিয়োগ 31, ঠিক আছে। তখন এটি প্রথমে সবটা যোগ রয়েছে আর শেষেরটা বিয়োগ রয়েছে। তো আগে যোগটি করে নিই। 4 আচ্ছা 3 আর 4 7, 7 আর 6 হচ্ছে 13, 13 2 15, 15 5 হাতে 1, 5 5 10, 1 11 আর 2 13 আর 1 14, 145 বিয়োগ 31। তো 5 থেকে 1 বাদ হবে 4, 4 থেকে 3 বাদে 1, 114 হচ্ছে অ্যান্সার। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে বলছে দুটি সংখ্যার গসাগু 6, তাদের লসাগু 36 এবং তাদের যোগফল 30, সংখ্যা দুটি নির্ণয় করুন। যোগফল 30 বলেছে, এখানে 10 20 12 18 সবটাই যোগফল 30 হবে, তার মানে এটা কাজ দেবে না। আমরা গসাগু দিয়ে করব। গসাগু যদি 6 হয়, তার মানে সংখ্যা দুটো 6 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 10 আর 20 কিন্তু 6 দিয়ে ভাগ যাবে না। 12 18 6 দিয়ে ভাগ যাবে। 14 16 6 দিয়ে ভাগ যাবে না। 15 আর 15 6 দিয়ে ভাগ যাবে না, তার মানে 12 আর 18 হচ্ছে অ্যান্সার। অপশন বি। ওকে, আচ্ছা এখানে আমরা এটা করে প্রথমে রুট চিহ্নটা দিয়ে দিচ্ছি, রুট ওভার, ঠিক আছে। তারপর এখানে দেখো 1225, দশমিকটা উঠিয়ে দিচ্ছি, দশমিক উঠিয়ে দিয়ে নিচে শূন্য নিয়ে নেব, ঠিক আছে। তো 4টার পরে দশমিক আছে, তো 1 দিয়ে 4টা শূন্য নিচে, ঠিক আছে। তারপরে নিচে হচ্ছে 25, এটা দশমিক উঠালে উপরে 1 দিয়ে 2টা শূন্য। এগুলো মনে মনেও কিন্তু করা যায়, ঠিক আছে, দশমিক এদিক ওদিক করে শূন্য না দিলেও। তো আমি শুধু বেসিকভাবে করছি যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে। এবারে 100, 2টো শূন্য, এখানকার 2টো শূন্য কেটে দাও। আর 25 দিয়ে যদি আমরা কাটি তো এটা হবে কত, 4 25-এ 100 আর 9 25-এ 225 হবে, ঠিক আছে। তার মানে 49 হবে 25 দিয়ে কাটলে, 49কে 25 দিয়ে গুণ করলে 1225। তার মানে কত হচ্ছে, উপরে 49 আর নিচে হচ্ছে 100, অর্থাৎ রুট ওভার দশমিক 49 নিতে পারি, বা এখানে একবারে, আচ্ছা এটাই করে দিই একবারে, যে রুটটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে 7-এর বর্গমূল হবে 49-এর বর্গমূল 7, 7-এর বর্গমূল বলছি, আর 100-এর বর্গমূল হচ্ছে 10। তাহলে এটা হবে, নিচে একটা শূন্যের জন্য একটা দশমিক হবে, ঠিক আছে। 0.7 হচ্ছে অ্যান্সার। অপশন সি। ওকে, আচ্ছা এটাকে বীজগণিতের নিয়মে করি, নাহলে ক্যালকুলেশন অনেকটা বড় হবে। দেখো আমরা যদি 4.2কে এ ধরি আর 3.8কে যদি আমরা বি ধরি, তাহলে এখানে কি অঙ্কটা রয়েছে, ডাইরেক্ট এ বি দিয়ে যদি আমরা লিখি, তার মানে এটা কি রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার রয়েছে, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা একটা জিনিস বলে দিই, এটা টাইপিং করতে গিয়ে এটা এরকম হয়েছে, স্কোয়ার স্কোয়ার হয়েছে, এটা কিন্তু এইরকম ছিল আর কি, 4.2 গুণিত 4.2 যোগ 3.8। তো আমি একবারে এটা লিখে দিয়েছি, মানে এগুলোকে গুণ করলে স্কোয়ারই আসবে, ঠিক আছে। 3.8 গুণিত 3.8 এরকম ছিল, তাই স্কোয়ার দিয়ে লিখে দিয়েছি। ওকে, তো অঙ্কটা এরকম ছিল, যারা ওই এই শিফটে ছিল তারা একবার দেখবে অঙ্কটা, না মানে এ করবেন আর কি, যে স্যার উল্টাপাল্টা হয়তো দিচ্ছে, এখানে একই জিনিস, ওটা গুণ দিয়ে লেখা আর স্কোয়ার দিয়ে লেখা একই। আচ্ছা চলো অঙ্কটা করি এবার। তার মানে এখানে আমরা যদি এটাকে সূত্র লিখি, তাহলে এটা কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাঝখানে প্লাসটা দিয়ে দেবো, আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো সূত্র। আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো
তো প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি কেটে যাবে, তার মানে কি থাকছে তাহলে, উপরে দুটো এ স্কোয়ার থাকছে আর দুটো বি স্কোয়ার থাকছে, দুটো করে, তাই তো। আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো লেখাটা খারাপ হচ্ছে। এবার দেখো উপরে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আছে, তো টুটাকে কমন নিয়ে নাও আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দাও, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দাও। তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দাও, তাহলে শুধু টু থাকবে, তাহলে টু অ্যান্সার। ঠিক আছে, মানে এ দিয়ে আর বি দিয়ে করে নিলাম, নাহলে এগুলো দিয়ে করলে কিন্তু অনেকটা ক্যালকুলেশন বড় হতো, স্ক্রিনে হতো না। ঠিক আছে, আর খাটতে অনেক হতো। তো আমাদের অ্যান্সার হয়ে গেল টু। ওকে, যদি এক্স সমান 81, আচ্ছা এখানে অনেক রয়েছে, এটা রুট 81, রুট 9 আর রুট 36, এটাকে ক্যালকুলেশন করতে হবে, তো এক্সের মান বেরোবে। ঠিক আছে, তো 81-র বর্গমূল 9, 9-এর বর্গমূল 3 আর যোগ 36-এর বর্গমূল 6, এটা ভাগ করলে হবে 3 যোগ 6 সমান হচ্ছে 9, তার মানে এক্স সমান হচ্ছে 9। তো এখানে 2x-এর মান কত হবে, তো এক্স সমান যদি 9 হয় তো 2x-এর মান 2 গুণিত 9 মানে 18, অপশন বি। ঠিক আছে, 40 থেকে 50-এর মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যার যোগফল কত। তো 40 থেকে 50, তার মানে 40-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে 41, তারপরে 43, 44, 45 তো হবে না, 46 হবে না, 47, এদিকে 48, 49, এগুলো হবে না, তিনটে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এদের কী বলেছে যোগফল, তো যোগ করে নাও, 7 3 10 1 11 আর 3 4 12 1 13, 131, অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে এটাও আমরা সূত্র দিয়ে করব, বীজগণিতের সূত্র দিয়ে। ঠিক আছে, দেখো এটা কি রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি এটা করি, লিখি এখানে, তাহলে 1-এর স্কোয়ার, তাই তো, মানে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা আসবে এখানে, মাইনাস এটাকে যদি আমরা করি এ স্কোয়ার, মানে 1-এর স্কোয়ার, মাইনাস 2a মানে 1, তারপরে বি মানে রুট 5 প্লাস রুট 5-এর স্কোয়ার। ঠিক আছে, আর এখানে মাইনাস 14, এটা রুট 5 আছে। ঠিক আছে, এই যে আচ্ছা বন্ধনীগুলো যদি উঠিয়ে দিই, তাহলে এই 1-এর স্কোয়ার মানে, আচ্ছা আর এই স্কোয়ার তো লেখার দরকার নেই, 1 লিখলেই হবে এটা। আর এটা দেখো কত হচ্ছে, 2 1 2, আর এটা রুট 5, তো 2 রুট 5, আর এটা দেখো রুট 5-এর স্কোয়ার মানে 5 হয়ে যাবে, তাহলে রুট আর স্কোয়ার কেটে গিয়ে। ঠিক আছে, মাইনাস, আচ্ছা এখানে যেহেতু মাইনাস আছে আর বন্ধনী উঠিয়ে দিলে ভিতরে সাইনগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তো সাইনগুলো চেঞ্জ হয়ে এটা 1, তো এটা 1 তো বসেই যাবে এখানে, প্লাস 1-এর আগে প্লাস আছে, এটা মাইনাস 1 হয়ে গেল, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে, তার মানে 2 রুট 5, আর এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা রুট 5-এর স্কোয়ার মানে 5, সাইন চেঞ্জ হয়ে গেল, আর এটা আমরা বসিয়ে দিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করো। আচ্ছা, +1 আর -1 কেটে যাবে, +5 আর -5 কেটে যাবে, তাহলে এখানে 2 রুট 5 আর 2 রুট 5 মানে 4 রুট 5 মাইনাস এখানে 14 রুট 5। ঠিক আছে, এবার যদি দেখো মাইনাসটা বড় আছে, তার মানে অ্যান্সার মাইনাসে আসবে, মাইনাস, আর 14 থেকে যদি 4 বাদ দিই তো 10 রুট 5, অপশন ডি। ঠিক আছে, আচ্ছা রুট 5গুলো কেন মাইনাস প্লাস হচ্ছে না, এটা দেখো রুট 5 মানে এখানে তোমরা এক্স ধরতে পারো, ধরো যে এখানে 4x আর 14x আছে। ঠিক আছে, এরকম রুট 5-এর ব্যাপারটা এরকমই আছে, তো 14 রুট 5 কোনো চেঞ্জ হবে না, 14 থেকে 4 বাদ দিলে 10। ঠিক আছে, আচ্ছা 1 2 3 এরকম করে যদি 35 অবধি যায়, তাহলে এদের যোগফল কত হবে। তো এই ধরনের যখন সিরিয়ালি যোগফল দিবে, তখন আমাদের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, মানে হচ্ছে 35 আর তারপরের সংখ্যা অর্থাৎ 36 গুণিত 2, তো গুণিত 2 নেই, ভাজক 2। ঠিক আছে, তো এটা কাটলে হচ্ছে 18, আর 35কে 18 দিয়ে গুণ করি তো 5 18 90, আর 3 18 54, 54 9 63, 630, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে,
আচ্ছা 73 আর এখানে P2 রয়েছে। তো এই যে এটা 8 দ্বারা বিভাজ্য, তো নিচের কোনটি P এর মান হতে পারে না? দেখো 8 দ্বারা বিভাজ্য মানে শেষের 3টা সংখ্যাকে 8 দ্বারা ভাগ যেতে হবে। যত বড়ই সংখ্যা থাকুক। এখানে যদি 7 অঙ্কের 8 অঙ্কের সংখ্যা থাকতো তবে শেষের 3টা সংখ্যা নিতে হতো। ঠিক আছে? শেষের 3টে সংখ্যা নিয়ে আমরা কাজ করব, যেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখব। তো P এর জায়গায় আমরা অপশনগুলো বসিয়ে দেবো। আমরা যদি 0 বসাই, এটা 0, আচ্ছা এখানে এদিকে বসাই, তো P এর জায়গায় যদি 0 বসাই তাহলে এটা 8 দিয়ে গিয়ে ভাগ যাচ্ছে, দেখো 3 8 24 যাচ্ছে না ভাগ, তার মানে এটাই অ্যান্সার হবে। কারণ P এর মান হতে পারে না 0। 0 যদি P এর মান হয় তো 8 দিয়ে এটা ভাগ যাবে না। অন্যগুলো একবার চেক করে নাও। যদি 1 বসাই তাহলে 8 দিয়ে 3 8 24 নামছে 7, 8 9 72, এটা চলে যাবে। 5 বসালেও যদি এখানে যদি 5 বসিয়ে দাও তাহলে এটা 4 8 32 হয়ে যাবে, আবার 32 নামবে, তো 8 দ্বারা ভাগ যাবে, তার মানে অ্যান্সার ওখানে 0 হবে। ঠিক আছে? P এর মান 0 হতে পারে না, কারণ P এর মান যদি 0 হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেমি, আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য 17 সেমি, আয়তক্ষেত্রটির পরিসীমা কত? আচ্ছা এইরকম একটা আয়তক্ষেত্র আছে, এটা একটা কর্ণ রয়েছে, কর্ণ বলছে 17, আর দৈর্ঘ্য এটা, আর এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে? তো দেখো ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, অর্থাৎ 120। তো আমরা এখানে সংখ্যা বসিয়ে দেখি। একটা জিনিস মনে রাখবে যে 17 যেহেতু কর্ণ রয়েছে, তো দৈর্ঘ্য আর প্রস্থের মান কিন্তু কর্ণের থেকে বড় হবে না, মানে 17 থেকে বড় হবে না, ছোটই হবে। তো 17 থেকে ছোট দুটো সংখ্যা নিয়ে আমরা দেখি, 15 গুণিত 8 হতে পারে, 8 15 120 হয়, আর 12 গুণিত 10। ঠিক আছে? এগুলো হতে পারে। তো দুটো চলে এলো, তো আমরা কোনটা নিতে পারি একটু মিলিয়ে দেখে নিই। দেখো এটা তো কর্ণ মানে কি? অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 289, অর্থাৎ 17 স্কোয়ার। আর অতিভুজ সূত্রতে যদি আমরা যাই, তো অতিভুজ স্কোয়ার মানে 289 মানে হচ্ছে লম্ব স্কোয়ার মানে 15 স্কোয়ার, আর প্লাস 8 স্কোয়ার মানে ভূমি স্কোয়ার। এটা প্রস্থ যদি ধরি 8 আর 15কে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 225, আর এটা হচ্ছে 64, যোগ করলে কিন্তু 289 হবে, তার মানে এটাই হবে দৈর্ঘ্য আর প্রস্থ। মানে আমি যদি এটা দৈর্ঘ্য ধরি আর এটা যদি প্রস্থ ধরি, তাহলে 15 স্কোয়ার আর 8 স্কোয়ার সমান 17 স্কোয়ার, এটা মিলছে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 8, 12 আর 10-এর দরকার নেই। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা 15 আর 8 পেয়ে গেলাম, পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? তো 15 আর 8 যোগ করলে হবে 23, তো 23 গুণিত 2 গুণিত 23 মানে হচ্ছে 46। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এল এম এবং এম এন এর গড়ের মধ্যে পার্থক্য হলো 23, এল এবং এন এর মধ্যে পার্থক্য কত? এটা যদি এর আগে একটা টাইপ করেছি, এটা ডাইরেক্ট তুমি এর ডাবল করে দিতে পারো অ্যান্সার। ঠিক আছে? মানে 46 অ্যান্সার হবে। তো বেসিকভাবে করছি, দেখো দুটি সংখ্যার গড় মানে কি? দুটি সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে গড় হয়। তো এল আর এম এর গড় মানে হচ্ছে এলকে আর এমকে যদি আমরা যোগ করি আর 2 দিয়ে ভাগ করে দিই, তো এটা গড় হবে। ঠিক আছে? আর এম আর এনকে যদি আমরা যোগ করি আর এই 2 দিয়ে ভাগ করি, তো এটা গড় বেরিয়ে যাবে। এম আর এন এর গড় বেরোবে, মানে দুটি সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করব। 3টি সংখ্যার যোগফল থাকলে 3 দিয়ে ভাগ করতে হবে। তো আচ্ছা, দুটো গড় পেয়ে গেলাম, এদের মধ্যে পার্থক্য বলছে 23। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে বন্ধনী দিয়ে ঘিরে রাখতে হবে, যদি মাইনাস চলে আসলে বন্ধনীর কাজটা করবে তাহলে ভুল হবে না, অঙ্কটা প্লাস থাকলে সমস্যা হয় না। ঠিক আছে? এবার দেখো 2 লসাগু নিয়ে নিলাম। 2 লসাগু নিলে এটা কত হবে? এল প্লাস এম মাইনাস এম প্লাস এন, তাই তো, সমান 23। আর আমরা 2কে যদি সমানের ব্যাপারে নিয়ে চলে আসি তো গুণ হয়ে যাবে, তার মানে কী হবে? আচ্ছা বন্ধনী উঠিয়ে দাও, এল প্লাস এম মাইনাস, আচ্ছা বন্ধনী উঠিয়ে দিলে মাইনাস হয়েছে কারণে এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এন হয়ে যাবে। ঠিক আছে? আর 2কে এবারে নিয়ে চলে আসলাম মানে 46 হয়ে গেল। ওকে, প্লাস এম আর মাইনাস এম কেটে গেল, তাহলে এন মাইনাস এন সমান হচ্ছে 46। এখানে কী চেয়েছে? এল এনের মধ্যে পার্থক্য, মাইনাস মানে পার্থক্য, তাহলে 46 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ। ওকে, একটি বস্তুর বিক্রয় মূল্য 2400 টাকা, লাভের হার 20%।
আচ্ছা 20% হার মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, কিন্তু বিক্রয় মূল্য এখানে বলেছে কত? 2400 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ঐকিক নিয়মে করতে পারো বা এখানে ডাইরেক্ট এভাবে দেখে নাও। 120কে যদি তুমি 20 দিয়ে গুণ করো তাহলে 2400 হবে, মানে 120কে 2 দিয়ে গুণ করলে 240 আর 0। তো এটাকে 20 দিয়ে গুণ করে দাও, এটাকে 20 দিয়ে গুণ করলে হবে 2000। ঠিক আছে, তো অপশান এ হচ্ছে অ্যান্সার। ক্রয় মূল্য হচ্ছে 2000, বিক্রয় মূল্য 2400, লাভ 20%। ওকে, ক্রয় মূল্যটা চেয়েছে তো আমরা 2000 পেয়ে গেছি। এ সমান 4x, বি সমান 9x, আর এক্সট্রা বাদ দিয়ে দাও, মানে এ সমান হচ্ছে 4 আর বি সমান হচ্ছে 9। তো বলছে বি এর শতকরা কত ভাগ? তো বলছে এর মানে 4-এর, বি অর্থাৎ 9, এটা শতকরা কত ভাগ? এটা দেখো ডাবল হচ্ছে, তার মানে 100 ভাগেরও বেশি, মানে 200 ভাগেরও বেশি হবে এটা। তাহলে এত বুদ্ধি লাগাতে যাবেন। ধরো এটা 4-এর মধ্যে 9টা কত ভাগ, তাই তো? তো এবার শতাংশ বলেছে, শতকরা বলেছে, তো 100 দিয়ে এটা গুণ করে দাও। 4 25-এ 100, তো 9 25-এ 225। অপশান বি হচ্ছে অ্যান্সার। 4 মিটার 70 সেমি উচ্চতা ভুলবশত 3 মিটার 52 সেমি হিসেবে গণনা করা হলে ভুলের শতকরা হার কত? আচ্ছা, 4 মিটার মানে হচ্ছে 400 মিটার, আর 400 সেমি, আর 70 সেমি, তার মানে 470 সেমি। ডাইরেক্ট এটাকে আমরা লিখতে পারি, আর এটা হচ্ছে 352 সেমি। ঠিক আছে, 352। 470 সেন্টিমিটার, মানে সবটাকে সেন্টিমিটার করে নিলাম, মিটারগুলোকে, মিটারকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করতে হয়। তো 4কে 100 দিয়ে গুণ করলে 400 সেমি, আর 70 সেমি, তাহলে 470 সেমি হয়ে গেল। এটা 300 সেমি আর 52 সেমি, 352 সেমি। ঠিক আছে, এবার বলছে 470 সেমি লিখতে বলা হয়েছিল, আর লিখেছে 352 সেমি। তার মানে গণনা করেছে, যা হোক যা হোক, লিখা আমরা গণনা করে একই ভুল করেছে। কত ভুল করেছে? 10 থেকে 2 বাদ 8, 6 থেকে 5 বাদ 1, 4 থেকে 3 118 ভুল করেছে। তো এটা শতকরা কত ভুল? তার মানে 470-এ ভুল করেছে 118, শতকরা মানে হচ্ছে 100। তো 100-তে কত ভুল করেছে? ঠিক আছে, এটাই। চলো ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে হবে 0 0 কেটে যাবে, আর যাবে না, না। চলো ভাগ করি। 118 আর এটা 10টা গুণ হয়ে যাবে, তার মানে 0, 1180 হয়ে গেল। 47 দিয়ে ভাগ করো। 47 2-এ হচ্ছে 94, 2 3টা অপশানে রয়েছে, একটা অপশান এমনিতে বাদ যাবে। 8 থেকে 4 বাদ 4, 11 থেকে 9 বাদ 2, 240 আছে না? 5 47-এ কত হবে? 5 7 35, আর 5 4 5 20, আর 3 23। হ্যাঁ, তার মানে 25 দিয়ে ওটা 25.11 তাহলে অ্যান্সার হবে। ঠিক আছে, একটি বস্তুর ক্রয় মূল্যের 40%-এর পরিমাণ বস্তুর বিক্রয় মূল্যের 30%-এর সমান। আচ্ছা, ক্রয় মূল্য মানে সিপি, মানে কস্ট প্রাইস, এর 40%, আর বিক্রয় মূল্য মানে এসপি, এর 30%। এটা কি বলছে? সমান। তো সমানের উপর 100 100 কেটে দাও। পার্সেন্ট লিখতে পারতে তো পার্সেন্ট কেটে যেত, 100 100 না লিখে। ঠিক আছে, আর সমানের উপর উপরে 0 0 কাটবে। সমানের এপারে উপরে কিন্তু নিচে কাটবে, আর উপরে কাটবে। ঠিক আছে, কিন্তু নিচে আর উপরে কাটবে না, মানে 40 আর 100 যদি কাটতে যাও সমানের এপার উপর, এইভাবে কাটবে না। ঠিক আছে, মানে এখানে কাটতে পারো তুমি এপারে, কিন্তু কোনাকুনি কিন্তু কাটাকাটি হয় না কোনো দিন, কোনাকুনি গুণ করতে হবে। ঠিক আছে, মানে কাটবে না মানে ভাগ হয় না। ওকে, তো সিপি 4 আর এসপি 3 বেরোলো। তো আমরা এটাকে যদি এইভাবে লিখি এবার অনুপাত হিসাবে, তাহলে সিপি হবে এখানে নিচে 4, কোনাকুনি লিখতে হবে। ঠিক আছে, এসপির সঙ্গে 3 গুণ হয়েছে, এটা কোনাকুনি লিখতে হবে এইভাবে। তার মানে সিপি 3 বেরোলো, ক্রয় মূল্য 3 আর বিক্রয় মূল্য 4। তার মানে 3 টাকায় কিনেছে আর 4 টাকায় বিক্রি করেছে, 1 টাকা লাভ করেছে। তো 3 টাকার জিনিসে 1 টাকা লাভ করেছে, তো 100 টাকার জিনিসে কত টাকা লাভ করেছে? লাভের পরিমাণটা চেয়েছে, তো 100কে 3 দিয়ে ভাগ করলে হবে 33.33। ওকে, একটি দলে 1000 জন পুরুষ রয়েছে, তাদের কাছে 60 দিনের খাবার আছে। 10 দিন পর 500 জন পুরুষ দল ছেড়ে চলে গেলেন, তাহলে অবশিষ্ট খাবার দেওয়ার কতদিন চলবে? দেখো, যদিন খেয়েছে ওটা খাওয়াটা বাদ দিয়ে দাও, খেয়েছে ভুলে গেছে চলে গেছে। ঠিক আছে, এখন আমাকে 10 দিন পরের হিসাব করতে হবে। তো ধরো 10 দিন পর, 10 দিন খাওয়া হয়ে গেল, তো ওই 10 দিনের সময় সকালবেলা ধরো কতজন আছে ওই জায়গায়, দলটাতে 1000 জন আছে। ঠিক আছে, এবার 60 দিনের খাবারের মধ্যে 10 দিন খেয়ে নিছে, তার মানে অবশ্যই আর 50 দিনের খাবার বাকি আছে।
এবার ঠিক ওই দিন ওই 10 দিনের মাথায় বলছে যে 500 জন বলছে যে আমরা চলে যাব। তো ওরা চলে গেল। তার মানে আর 500 জন, তাহলে এই 1000 জন যদি থাকতো তো ওই খাবারটা আর 50 দিন খেতে পারতো। 10 দিন তো আগে খেয়ে নিয়েছে, ওটা বাদ দাও। আর 50 দিন খেতে পারতো, কিন্তু 500 জন চলে গেল। 500 জন চলে যাওয়ার পরে আর 500 জন থাকলো, তো ওই 500 জন তাহলে এই 50 দিনের খাবারটা কত দিনে খাবে? ঠিক আছে? ঠিক আছে? তাহলে এমনিতেই বুঝতে পারছো, এই 1000 জন যদি 50 দিন খায় তো 500 জন 100 দিন খেত। আর যদি এভাবে না বুঝতে পারো তো এইদিকে দেখো, 50 গুণিত, এবার দেখো 1000 জন যদি 50 দিন খায় তো লোক সংখ্যা কমে গেল, মানে দিন সংখ্যা বেশি, বেশি দিন খেতে পারবে, তাহলে বেশিটা উপরে। ঠিক আছে? মানে 1000 উপরে আর নিচে 500। 500 দিয়ে এটা যদি কাটো তো 500 দিয়ে 1000, এটা গুণ করলে 100। অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে। এক্স একা একটি কাজ 10 দিনে করতে পারে, ওয়াই একা সেই কাজ 15 দিনে করতে পারে। আচ্ছা দেখো, এক্স 10 দিনে, ওয়াই 15 দিনে, আর জেড 30 দিনে করতে পারে। তো এটা মোট কাজ কত? এদের লসাগু হবে 30। তো 30কে 10 দিয়ে ভাগ করলে হবে 3, 30কে 15 দিয়ে ভাগ করলে হবে 2, 30 দিয়ে ভাগ করলে 1। তার মানে এদের ক্ষমতা পেলাম, মানে এক্স একদিনে 3টা কাজ করতে পারে। আচ্ছা, এখানে কিন্তু মজুরির কথা বলেছে, ঠিক আছে? মজুরি, তার মানে এক্স একদিনে 3টা কাজ করলে 3 টাকা পাবে। ধরে নিলাম যে একটা কাজ করলে 1 টাকা দেই, তো 3 টাকা পাবে, ওয়াই 2 টাকা পাবে, জেড 1 টাকা পাবে। ঠিক আছে? কিন্তু বলছে যে এক্স, এখানে এক্স, ওয়াই এবং জেডের পাওয়া মোট মজুরির মধ্যে এক্স পায় 8000 টাকা। তো এক্স আমরা পাচ্ছি এখানে যে এক্স 3 টাকা পাচ্ছে, কিন্তু অঙ্কে বলছে যে 8000, তার মানে 3-এর মানই হচ্ছে 8000। ঠিক আছে? তাহলে ওয়াই আর জেড যৌথভাবে মানে একসঙ্গে কত পাবে? তো ওয়াই আর জেড একসঙ্গে কত পাচ্ছিল? 2 টাকার 1 টাকা, মানে 3 টাকা। তো এরও 3 টাকা পাবে দুজন মিলে। তো 3-এর মান তো 8000 পেয়েছি, এখানে অঙ্ক করার দরকারই নেই, এটাও তাহলে 8000। তার মানে ওরা দুজন মিলে 8000 পাবে। এক্স একা 8000 পাবে, আর ওরা দুজন মিলে 8000 টাকা পাবে। কারণ এখানে দেখো এক্স একাই 3 টাকা পাচ্ছিল, আর ওরা দুজন মিলে 3 টাকা পাচ্ছিল। ঠিক আছে? ওকে, তারপরের অঙ্ক চলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 14 কিলোমিটার পার ঘন্টা আর 38 কিলোমিটার পার ঘন্টা। সমান দূরত্ব অতিক্রম করতে তাদের প্রয়োজন সময়ের অনুপাত কত? আচ্ছা, সময় চেয়েছে। একটা জিনিস মনে রাখবে, এগুলো কিন্তু খাতা পেন লাগে না এগুলো অঙ্ক করতে। গতিবেগ আর সময় সবসময় ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এখানে দেখো, গতিবেগ আর সময় সবসময় কী হয়? উল্টো হয়, মানে ব্যস্তানুপাতিক হয়। তো গতিবেগ, এর গতিবেগ 14, বি এর গতিবেগ 38, তাহলে সময়টা কী হবে? উল্টে যাবে, এটা 38 হয়ে যাবে, এ এর সময় 38 আর বি এর সময় 14 হয়ে যাবে। আর সময়ের কী বলেছে? অনুপাত চেয়েছে, তো 38 আর 14-র অনুপাত তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও দুটোকেই, 19, আর এটা ভাগ করলে হবে 7। 19 আর 7 হচ্ছে অ্যান্সার। কনসেপ্টটা যদি জানা থাকে যে এটা ব্যস্তানুপাতিক হয়, তাহলে মুখোমুখি এমনি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? জিপি থেকে কিউ সরি জিপি থেকে কিউ এর দিকে যাত্রা করে, মানে এখানে যে একজন জি রয়েছে, পি একটা জায়গা আছে, ওখান থেকে কিউ এর দিকে যাচ্ছে। এবার এইচ একটা ব্যক্তি রয়েছে, যে ও কিউ থেকে পি এর দিকে যাত্রা করে। ঠিক আছে? তারা একই সময়ে যাত্রা শুরু করে। পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 কিমি। তার মানে এই যে দূরত্বটা হচ্ছে, টোটাল দূরত্ব এটা হচ্ছে 500 কিমি, পি থেকে কিউ পর্যন্ত। তারা 5 ঘন্টা পর এস বিন্দুতে সাক্ষাৎ করে, মানে দুজনেই 5 ঘন্টা করে চলেছে, এদিক থেকে গিয়েছে এ, আর এদিক থেকে গিয়ে এস বিন্দুতে সাক্ষাৎ করেছে। জি এর গতিবেগ 60 কিলোমিটার ঘন্টা। আচ্ছা দেখো, জি 1 ঘন্টায় 60 কিলোমিটার চলে, কিন্তু দুজনে কত ঘন্টা করে চালিয়েছে গাড়ি? 5 ঘন্টা করে। ঠিক আছে? তাহলে জি কত দূর যাবে 5 ঘন্টায়? 1 ঘন্টায় 60 কিলোমিটার, মানে 5 ঘন্টায় 300 কিলোমিটার যাবে, তাই তো? 300 কিলোমিটার যাবে, কিন্তু টোটাল দূরত্ব হচ্ছে 500। তো জি যদি এখান থেকে 300 কিলোমিটার চলে যায়, বাকিটা তাহলে এখানে মিলিত হয়ে যায় এসে, তার মানে বাকি পথটা, মানে বাকি 200 কিলোমিটার এইচ এসছে। তো এইচও কিন্তু 5 ঘন্টায় চালিয়েছে, তারা দুজন মিলে 5 ঘন্টায় চালাবে আর একসঙ্গে মিলিত হবে। তার মানে ও 200 কিলোমিটার 5 ঘন্টায় এসছে, তাহলে 1 ঘন্টায় তাহলে 40 কিলোমিটার। তার মানে ওর গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। জি এর গতিবেগ 60 কিলোমিটার
পার আওয়ার, আর এর গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার হওয়ার জন্য 5 ঘন্টায় 300 কিলোমিটার চলে এসছে, আর আগে 5 ঘন্টায় 200 কিলোমিটার এসছে, টোটাল 500 কিলোমিটার পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে অঙ্ক দেখো, একটি বস্তুর লিখিত মূল্য x টাকা, মানে চিহ্নিত মূল্য হচ্ছে x টাকা। তা আমি ধরে নিলাম চিহ্নিত মূল্য 100 টাকা, x ধরলে অঙ্কটা সমস্যা হবে, 100 ধরে নিই। এক ব্যক্তি বস্তুটি কেনার সময় লিখিত মূল্যের ওপর 40% ছাড় পেয়ে y টাকায় কেনে, মানে y টাকাতে কিনছে, তো yটা কী বলছে, 40% ছাড় পেয়ে, তো 100 টাকায় 40% ছাড় পেলে 60 টাকায় কিনেছে। ঠিক আছে, তারপর যে বস্তুটি জেড টাকায় বিক্রি করে সে বস্তুটিকে জেড টাকাতে বিক্রি করে দেয়, তো জেড হচ্ছে ওয়াইয়ের 30% বেশি হয়। ঠিক আছে, তার মানে জেডের মান কত হবে, ওয়াইয়ের 30%, ওয়াইয়ের 30% মানে হচ্ছে তাহলে 18, তার মানে 18 বেশি হবে অর্থাৎ 78। এখানে জেড আর এক্সের অনুপাত কত, জেড আর এক্সের অনুপাত, জেড সমান 78, এক্স সমান 100, এদের অনুপাত বের করি তো 39 আর 50 হবে। ঠিক আছে, অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।